সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হচ্ছে চন্দ্রগ্রহণ। আমরা সকলেই জানি গতকাল আমাদের প্রত্যেকেই এইটা পালন করেছে, হয়তোবা চন্দ্রগ্রহণটা চলে গেছে। তো শ্রী ঠাকুর কি বললেন এই চন্দ্রগ্রহণ সম্বন্ধে এবং চাঁদ নিয়ে শ্রী ঠাকুরের ভাবনা কি, সেই বিষয়গুলি আজ আলোচনা করব। গতকাল ৭ই সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল এবং এই চন্দ্রগ্রহণ বাংলাদেশ ও ভারত উভয় স্থানে দৃশ্যমান হয়েছিল। শ্রী ঠাকুর গ্রহণে নাম করতে বললেন। একদিন শ্রী ঠাকুর সূর্যগ্রহণে নাম করলেন। শ্রী ঠাকুর বললেন, আজ সূর্যগ্রহণ। শ্রী ঠাকুর ঘড়ি ধরে অপেক্ষা করছিলেন কখন গ্রহণ লাগবে। গ্রহণের আগে অনেকেই এসে সমবেত হলেন। যখন গ্রহণ লাগলো তখনই শ্রী ঠাকুর বললেন, এইবার নাম করা যাক। এই বলে চাদর মুড়ি দিয়ে বড়াল বাংলোর বারান্দার চৌকিতে বসে ধ্যান করতে শুরু করলেন। উপস্থিত সকলে চাদর মুড়ি দিয়ে বসে নাম করতে লাগলেন। গ্রহণ অন্তে শ্রী ঠাকুর নাম থেকে উঠলেন এবং উপস্থিত সকলেই নাম থেকে উঠে পড়লেন। সূত্র আলোচনা প্রসঙ্গ। শ্রী ঠাকুরের চাঁদ তত্ত্ব ও বেদ। শাস্ত্রে আছে, তস্মিন জ্ঞানে সর্বং জ্ঞানম অস্তি বা তত্ত্বং সর্বজ্ঞানত্ব বীজম। অর্থাৎ যিনি চরম করণকে জেনেছেন তিনি সবই জানেন। বহু পূর্বের আলোচনাকালে ঠাকুরের কথা হাতে হাতে প্রমাণ মেলে। ইসরো চন্দ্রযান ৩ এর বিক্রম প্রমাণ করেছে শ্রী ঠাকুরের কথা। ওই তথ্যচিত্রে প্রেরণের মাধ্যমে জানান দিল যে চাঁদে গাছের অস্তিত্ব আছে। অবশেষে ইসরো প্রধান জানান দিল চাঁদের মাটিতে পাওয়া গেল সুপুরি গাছের সন্ধান। ২৪শে জুন ১৯৬৫ সাল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নিকট উত্তর ২৪ পরগনার ইছাপুর থেকে শ্রী সত্যব্রত ব্যানার্জি দা সৎসঙ্গ আশ্রমে এসেছেন। তিনি ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার। শ্রী কিরণচন্দ্র ব্যানার্জি দাদার মাধ্যমে দীক্ষিত। সত্যদা রাইফেল ফ্যাক্টরির চার্জম্যান এবং বিজ্ঞান অনুরাগী। সত্যদা শ্রী ঠাকুরকে প্রণাম করে বসলেন। সূর্য ও চাঁদ নিয়ে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, আমার মনে হয় চাঁদে গাছ টাছ আছে। গাছগুলি চিকন, এখানকার মতো মোটা নয়, অনেকটা সুপারি গাছের মতো। সুপারির মধ্যে সূর্যের মধ্যে অনেক বড় বড় গ্রহব্বর আছে, অনেক বড়। সেখানকার মতো মানুষ টানুষ বসবাস করতে পারে, গাছপালা আছে। সূর্যের মধ্যে যেহেতু গহ্বর আছে, বায়ুমণ্ডলের সংঘাত আছে এবং এই সংঘাতের দরুন যা ফল হবার তাই হচ্ছে। সূর্যটা মেল্টেড, গলিত হয়ে যেত যদি বেশি হিট, উত্তাপ থাকতো। সূর্যে আগুন আছে, তবে অত আগুন নাই, মনে হয় হ্যাবিটেবল, বসবাসযোগ্য। আর বসবাসযোগ্য বলেই তা সহনীয়। পৃথিবীর যে আলো নেই তা পৃথিবীর বাইরে গেলে বোঝা যায়। সূর্যের দুটো গতি, সূর্য ঘুরছে বলেই তার ফ্রিকশন আছে, পৃথিবীর সংঘাতও আছে, গিরিও ঘুরছে। সূত্র স্মৃতির মালা, মণিলাল চক্রবর্তী থেকে। বিজ্ঞানের উৎস বেদ, পরে আবিষ্কার পাশ্চাত্যের দাবি। ইসরো, রাজকোট ও ভোপালের চেয়ারম্যানের সবাই সবকিছুই বেদে আছে, এমনই দাবি করলেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বীজগণিত, বর্গমূল, সময়ের ধারণা তো বটেই,
এমনকি মহাবিশ্বের গঠন থেকে বিমান এইসব ছিল বেঁধে। এমনকি বাদ ছিল না স্থাপত্যবিদ্যাও। প্রাচীন বেদেই এগুলো পাওয়া গিয়েছে। পরে আরব দেশগুলো ঘুরে তা পৌঁছে ইউরোপে। আর তার থেকে এগুলো পশ্চিমে বিশ্বের বিজ্ঞানীদের আবিষ্কার হিসেবে দেখানো হয়। আচ্ছা, এইবার আসি আমরা যে এই যে সূর্য, তার পৃথিবীর কিন্তু কোনো নিজস্ব আলো নেই। তা পৃথিবীর বাইরে গেলেই বোঝা যায়। সূর্যের দুটো গতি আছে। সূর্য ঘুরছে বলেই তার ফ্রিকশন সংঘাত আছে। পৃথিবীরও সংঘাত আছে, যেহেতু পৃথিবীটা ঘুরছে। সত্যতা জিজ্ঞেস করলেন সিসি ঠাকুরকে, এই ঘূর্ণনের দরুন কি হয়? সিসি ঠাকুর বললেন, ঘুরলে সাধারণত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এর সৃষ্টি হয়। সূর্যের থেকে যে আলো বের হচ্ছে তা অন্যান্য প্ল্যানেট গ্রহ থেকে এসে সূর্যতে প্রতিফলিত হয়ে আছে। সূর্য নিজেই একটা রিফ্লেক্টর এর মতো কাজ করে। তাহলে কি কাণ্ড! আবার কতগুলো গ্রহ সূর্যের বাইরে। গ্রহগুলো তো ঘুরছে, সূর্যও ঘুরছে, অথচ ঘষাঘষি হচ্ছে না। ঘষাঘষি হলে একটা আরেকটার থেকে কোটি কোটি মাইল দূরে সরে যেত। তা তো যায় না। গ্র্যাভিটি, আকর্ষণ আছে, গতি ঠিক আছে, প্রত্যেকটার মতো করেই চলছে। আবার সিসি ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, সূর্যের আলোটা তো তাহলে কম বেশি হবে, কারণ বিভিন্ন গ্রহের আলোর পরিমাণ তো বিভিন্ন রকমই। সিসি ঠাকুর বললেন, কম বেশি হবে কেন? যেমন একটা গ্রহের ফোকাস কম আছে, আবার আরেকটার একটু বেশি আছে, এভাবে একটা অ্যাডজাস্টমেন্ট আছে। সত্যদা আবার জিজ্ঞেস করলেন, এনার্জি যা সূর্য নিচ্ছে তা তো আবার তাকে দিয়ে দিতে হচ্ছে। সিসি ঠাকুর বললেন, হ্যাঁ, তা তো দেয়ই। এনার্জি সূর্য থেকে পৃথিবী নিল, পৃথিবী তা আবার দিচ্ছে। শক্তিটা যে সবই সূর্য থেকে পাচ্ছে তা নয়। যেমন ব্ল্যাক মুন, কৃষ্ণচন্দ্র আছে, তা জ্বলে না, কালচে কালচে, তা থেকে সূর্য পায় না। আবার উত্তরায়ণ ও দক্ষিণায়নে সূর্যের ইফেক্ট ফল এক প্রকার নয়। গ্রহসমূহের রশ্মিগুলি পরস্পরের মধ্যে আদান প্রদান তো করেই। একটা রেগুলেটেড অ্যান্ড ব্যালেন্সড ওয়েতে নিয়মিত সামঞ্জস্য রকমে সব কিছু হয়, দেওয়া নেওয়া আছে। প্রশ্ন করা হলো সিসি ঠাকুরকে, চাঁদের যেমন অমাবস্যা, পূর্ণিমা ইত্যাদি আছে, সূর্য কি অন্য গ্রহের দরুন অমাবস্যা ইত্যাদি হয়? সিসি ঠাকুর তখন বললেন, হ্যাঁ, আছে তো, সেইটা সেই রকমে হয়। এগুলো আমার কথা, বিজ্ঞানের কথা নয়, কিন্তু আমার অবজারভেশন মধ্যে দিয়ে যা মনে হয় এবং আমার কনসেপশনের বোধে যা আসে তাই বলি। গ্যালাক্সি ছায়াপথ কয়, ছায়াপথগুলি সব লাইট, আলো। ছায়াপথের মধ্য দিয়ে ওইসব বিভিন্ন রশ্মিগুলি পড়ে তা টগবগ করে। করতে করতে সান সূর্যের মতো একটা উড়িয়ে দিচ্ছে। কাণ্ড বড় সাংঘাতিক। আবার সিসি ঠাকুরকে প্রশ্ন করা হলো, চাঁদে কি মানুষ আছে? সিসি ঠাকুর বললেন, সম্ভব না। জীবজন্তু হয়তো আছে, সেখানকার মতো করে। তারপর তিনি সত্যদার দিকে চেয়ে বললেন, সূর্য থেকে যখন রশ্মি বের হচ্ছে তা দেখতে অনেকটা ঝাঁটার মতন। ওইখানেই সূর্যের থেকেই কনসেপ্ট কনসেন্ট্রেট একমুখী হয়ে বের হচ্ছে। সূর্য নিজেই রিফ্লেক্টর। স্টিমারের সার্চলাইটের আলো সরু হয়ে বের হয়। স্টিমারের আলোটা যত দূরে থেকে দেখা যায় ততই চোখে লাল দেখায়। অ্যাটমসফিয়ার রিঅ্যাকশন এর বায়ুমণ্ডলের প্রতিসারণের একটা ব্যাপার। এর প্রভাবে ওই আলোতেও আলো পড়ে। চাঁদের আলোটা ধীর। সূর্যরশ্মি অতখানি জোর আছে বলে তা ইম্পাল্স আঘাত করে। চাঁদের মাইন্ড ধীর, কারণ চাঁদের আলোটা
রিফ্লেক্টেড হয়ে আসছে। আবার শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো, অনেক বিজ্ঞানী মনে করেছেন যে পৃথিবীর গতি কমে যাচ্ছে, তা কেন? শ্রী ঠাকুর বললেন, কমে যাচ্ছে মানে পৃথিবীর শরীর বা আয়তন বেড়ে যাচ্ছে, আর বডি অর্থাৎ আয়তনে ছোট হলে স্পিড গতি বেড়ে যেত। সূর্যরশ্মি, চাঁদের আলো ইত্যাদি পৃথিবীর উপর পড়ে। ওই সমস্ত রশ্মি আমাদের রক্তের উপর ক্রিয়া করে। সূর্যরশ্মি, চাঁদের আলো, জাগতিক রশ্মি ও অন্যান্য গ্রহ নক্ষত্রাদির রশ্মি যা এসে পৃথিবীতে প্রবেশ করেছে, পৃথিবী আবার নিজের রকমে সেগুলোকে গ্রহণ করে এবং যেভাবে যা যা দরকার তার সবগুলোই একইভাবেই কাজ করছে। আজ ইষ্টপ্রসঙ্গ এ পর্যন্তই। পরিশেষে প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে পরম দয়ালের শ্রীচরণে সকলকে আমার আনন্দিত জয় গুরু।